দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব ক্লাস 9-এর একটা চ্যাপ্টার ভৌতবিজ্ঞান। জেনারেলি হচ্ছে এই ব্যাপারটা মানে ভৌতবিজ্ঞানটা হচ্ছে অনেকদিন পড়ানো হয় না, ঠিক আছে, বাট টাইম হয়ে মানে না হয়ে ওঠার জন্য হচ্ছে অনেক সময় হয় এটা। তো তোমাদের মধ্যে হচ্ছে কারোর যদি কোনো সমস্যা থাকে এই ধরনের কোনো চ্যাপ্টার নিয়ে তোমরা হচ্ছে জানাতে পারো, ঠিক আছে। আজকে টাইম পেলাম, ওই জন্য ভাবলাম ছোটো চ্যাপ্টারও আছে, করিয়ে দিই। তো দেখো, নর্মালি হচ্ছে তোমরা আমাদের যে অফলাইন ক্লাস হয়, ঠিক আছে, সেখানে তো জয়েন করতে পারো। আমাদের হচ্ছে অফলাইন ক্লাসের জন্য হচ্ছে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেখান থেকে তোমরা হচ্ছে জয়েন করতে পারো, ফোন করে হচ্ছে ডিটেলস জেনে নিতে পারো। আর তাছাড়া চাইলে তোমরা কিন্তু অনলাইনে আমাদের সাথে হচ্ছে জয়েন করতে পারো, ঠিক আছে। যদিও এখন অনলাইনে শুধুমাত্র আমরা হচ্ছে মানে লাইফ সায়েন্সের পার্টটাই দেখছি। লাইফ সায়েন্সের 9 to 12 পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, সেগুলোই আমরা দেখছি। সরি, 8 থেকে 8, 9, 10, 11, 12 এগুলো আমরা অনলাইনে দেখছি, ঠিক আছে। এবং শুধুমাত্র কিন্তু মনে রাখতে হবে লাইফ সায়েন্স, ওকে। তো যাই হোক, আমরা যেটা বলছি মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। পৃথকীকরণ ব্যাপারটা কি? দেখো, পৃথকীকরণ মানেই হচ্ছে তো আমরা বুঝতে পারছি যে সেপারেট করতে হবে। তোমাকে হচ্ছে কোনো একটা মিক্সার আছে, সেখান থেকে তুমি সেপারেট করবে। লাইক তোমরা ছোটো ক্লাসে পড়েছো যে বালি আর হচ্ছে লোহার চূর্ণ যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে পৃথক করার জন্য আমরা সাধারণত কী করি? চুম্বক বা দণ্ডচুম্বক ব্যবহার করি। তো সেই চুম্বকের সাথে যেহেতু হচ্ছে লোহার চূর্ণগুলো কি চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, তখন ওরা হচ্ছে চুম্বকের দিকে চলে আসবে এবং যার ফলে বালিটা সেপারেট করে থাকবে। এইভাবে আলাদা করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যদি দুটো তরলকে ওখানে মিশিয়ে দেওয়া হয়, লাইক হচ্ছে তোমাকে বলা হলো একটা পাত্রে কিছুটা জলের সাথে কিছুটা নুন মিশিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো এটাকে আলাদা করে দেখো, কী করে করবে তুমি? তার জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে যে আমরা কী করে এই ধরনের যে তরলগুলো মিশে যাচ্ছে সেগুলোকে আলাদা করতে পারি, বা যে তরলগুলো মিশছেও না সেগুলোকে আমরা কী করে আলাদা করতে পারি। যেরকম আমরা হচ্ছে বলতে পারি কেরোসিন তার সাথে জল যদি হচ্ছে মেশানো হয় তাহলে কি মিশে যাবে? যদি এটা হচ্ছে তোমাদের হ্যাঁ বা না হয় সেটা আমাকে কমেন্ট করে হচ্ছে জানাও। আর এখানে অ্যান্সারটা আমি বলি, সেটা হচ্ছে কি না, মিশবে না। কারণ কেরোসিন হচ্ছে একটা অধ্রুবীয় দ্রাবক, সেখানে হচ্ছে জল আমাদের কিন্তু ধ্রুবীয় দ্রাবক। এবার যে কারণে কখনোই কিন্তু একটি ধ্রুবীয় দ্রাবক একটি অধ্রুবীয় দ্রাবকের সাথে মেশে না। দুটোই তরল, বোঝা গেল? দুটোই তরল, দুটোই লিকুইড, কিন্তু কখনোই এরা কিন্তু মিশবে না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো একদম প্রথমেই যেহেতু হচ্ছে বলা হয়েছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, তো আমরা একদম প্রথমে দেখব একাধিক পদার্থ। এবার আমরা পদার্থ বলছি মানে কি, এটা কঠিন তরল গ্যাসীয় 3 রকম হয়, এখানে আমাদের মেইনলি কঠিন আর তরল, ঠিক আছে। একাধিক পদার্থ, এখানে ব্র্যাকেটে আমরা কি লিখতে পারি? তরল ও কঠিন, ঠিক আছে, তরল আর কঠিন। মিশ্রিত হলে বা অমিশ্রিত অবস্থায় থাকলে, অমিশ্রিত অবস্থায় থাকলে তাদের যে পদ্ধতিতে পৃথক করা যায়, ঠিক আছে, যে পদ্ধতিতে পৃথক করা যায় কি কি সেগুলো 1, 2, 3, 4 করে আমরা এক এক করে লিখি। একদম ফার্স্ট যে পদ্ধতি সেটা হচ্ছে কি পাতন, ঠিক আছে। একদম ফার্স্ট যে পদ্ধতি তাকে আমরা কি বলতে পারি? পাতন বলতে পারি, ঠিক আছে। পাতন বা ফিল্ট্রেশন বলা হয়, ওকে, পাতন। তারপরে হচ্ছে 2 নম্বর পদ্ধতি আমরা লিখতে পারি আংশিক পাতন। কি বলা হয়? আংশিক পাতন, ওকে। তাহলে পাতন, তারপরে আংশিক পাতন। 3 নম্বর আরেকটা পদ্ধতি আছে যেটাকে ঊর্ধ্ব পাতন বলা হয়, ঠিক আছে, সরি, ঊর্ধ্ব পাতন। তাহলে পাতন, আংশিক পাতন এবং ঊর্ধ্ব পাতন, 3টে। আরও কতগুলো পদ্ধতি আছে আমরা প্রত্যেকটা কম বেশি লিখে রাখি, ঠিক আছে। সবগুলো তো আমাদের টপিকে আসবে না, সবগুলো ডিসকাস করতে হবে না, বাট কম বেশি হচ্ছে আমরা সবকটা একটু লিখে রাখি, আমাদের আইডিয়া থাকবে যেগুলো সব এই পদ্ধতির মাধ্যমে একাধিক তরল যদি মিশে থাকে বা অমিশ্রণীয় অবস্থাতেও যদি থাকে, ঠিক আছে, বা কঠিনও হতে পারে, সেটা একটা তরলের সাথে একটা কঠিন মিশে গেছে, যেরকম আমি নুন আর চিনির কথা, সরি, নুন আর জল বললাম বা জলের সাথে চিনি বললাম, এগুলো হতে পারে। তো এখানে দেখো ঊর্ধ্বপাতন, আর তারপরে নিচে আমরা চলে আসি অনুপ্রেস পাতন। অনুপ্রেস পাতন, তারপরে লেখা হচ্ছে ক্রোম্যাটোগ্রাফির সাহায্যে, হ্যাঁ, তো এটা আমাদের ক্রোম্যাটোগ্রাফির সাহায্যে পৃথকীকরণ। এটাকে পাতন বলা হয় না, এটাকে পৃথকীকরণ বলা হয়। পৃথকীকরণ, উপরে 3টে ছিল পাতন, ঠিক আছে, মানে 4টে। আচ্ছা, আরেকটা লিখে দাও 6 নম্বর। এটাকে আমরা লিখবো হচ্ছে বিওজি ফানেলের সাহায্যে, ঠিক আছে। বিওজি ফানেলের সাহায্যে কি হয়? সাধারণত অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায়, ঠিক আছে। দুটো তরল যারা একে অপরের সাথে মিশ্রিত হবে না কখনো, সেই রকম তরলকে কিন্তু বিওজি ফানেলের সাহায্যে পৃথক করা যায়।
বোঝা গেল? তো এই ধরনের হচ্ছে মানে এতগুলো পদ্ধতি আছে যেগুলো কিন্তু মানে আমাদের পৃথক করা হয়, মানে একাধিক মিশ্রণ বা হচ্ছে একাধিক পদার্থ মিশে থাকলে তাদেরকে পৃথক করা যায়। এবার তার মধ্যে কিছু মিশ্রিত হতে পারে, কিছু অমিশ্রিতও থাকতে পারে, তো তাদেরকে হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে পৃথক করা যায়। একদম প্রথমে আছে আমাদের পাতন। আচ্ছা, কোনগুলো আমরা পড়বো আজকের ক্লাসে? তো এখানে খেয়াল করে একদম প্রথম আছে পাতন, 2 আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন তো এখানে আমাদের দরকার হবে না। অনুপ্রেস পাতনের ব্যাপারে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন আমরা জানবো, খুব একটা কাজে এখানে লাগবে না বা এই চ্যাপ্টারের জন্য লাগবে না। আর হচ্ছে বিওজি ফানেলের সাহায্যে পাতন, ঠিক আছে, মানে বিওজি ফানেলের সাহায্যে পাতন তো হয় না, পৃথকী করে। তো এই পদ্ধতিগুলো আমরা দেখবো, ঠিক আছে। খেয়াল করো এখানে হচ্ছে একদম প্রথম যদি আমি বলি হচ্ছে পাতন। আচ্ছা, তোমরা তোমাদের যাদের কাছে বই আছে তারা ছবিগুলো কিন্তু বই থেকে একটু দেখবে, পাতন প্রক্রিয়ার যে ছবি এটাকে হচ্ছে বই থেকে দেখবে। তো এখানে খেয়াল করি যে পাতন আমরা বলছি, এখানে আমরা কি বলেছি যে দুটো হচ্ছে পদার্থ মিশে থাকবে, এবার সেটা একটা তরল আর একটা কঠিন হতে পারে এবং একটা কঠিন আর একটা তরল হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পাতন লিখে এখানে মিশ্রণগুলো লিখে দাও। মিশ্রণ বলে হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কোন কোন মিশ্রণ এই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারি। এক আমরা বলতে পারি এখানে তরল প্লাস তরল, মানে দুটো মিশ্রণের দুটোই যদি তরল প্লাস হচ্ছে তরল হয় এটা পৃথক করা যেতে পারে। 2 নম্বরে আমরা বলতে পারি এখানে হচ্ছে তরল প্লাস হচ্ছে কঠিন, ঠিক আছে, তরল প্লাস হচ্ছে কঠিন, যেরকম আমি বলেছি তোমাদের, কারণ এখানে গ্যাস হয় না, ঠিক আছে, এখানে হচ্ছে গ্যাস হয় না, তরল কঠিন হতে পারে, তরল তরল হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে এই পাতনের ক্ষেত্রে, যে এখানে কিন্তু এই যে দুটো মেশানো হচ্ছে, যে দুটো পদার্থ তাদের মাঝের স্ফুটনাঙ্কর পার্থক্য কিন্তু মোটামুটি 40-এর উপরে হতে হবে, তবেই কিন্তু তাদেরকে পাতন প্রক্রিয়াতে পৃথক করা যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে পাশে একটা ছোট্ট নোট রাখো বা নিচে হচ্ছে লিখে নাও যে এই প্রক্রিয়ায় এখানে তাহলে আমরা দেখছি তরল তরল এবং তরল কঠিনের মিশ্রণকে আমরা এই পদ্ধতিতে পৃথক করছি, এবং এরা অবশ্যই কী হবে, মিশ্রিত হতে হবে, একে অপরের সাথে মিশে যাবে সেরকম হতে হবে। এবং এই পদ্ধতিতে সাধারণত হচ্ছে যে দুটো মিশ্রিত মানে পদার্থ আমরা দেখছি তাদের মধ্যে পার্থক্য কত হবে, গ্রেটার দ্যান 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এর মাঝে পার্থক্য হতে হবে। যেরকম দেখো আমরা কিছু এক্সাম্পল নিয়ে নেবো এখানে যে কোন কোনগুলো হচ্ছে এই পদ্ধতিতে পৃথক করা যেতে পারে। আমরা এখানে পাশে একটা ছোট্ট করে নোট করে হচ্ছে লিখবো, তোমরা কিন্তু নিচে নোট ডাউন করবে, ঠিক আছে। আমি যদি একবারে বোর্ডের মধ্যে দেখাতে হবে তাই জন্য এটাকে করছি। তো এখানে একদম প্রথমে কি লিখতে পারি আমরা, কোনগুলোকে পৃথক করা যেতে পারে। 1 নম্বর দিয়ে লেখো হচ্ছে জল ও নুন, ঠিক আছে, জল ও নুনের মিশ্রণ। 2 নম্বর বা এগুলো ABCD দিয়েও তোমরা লিখতে পারো, জল ও নুন, তারপরে লেখো জল ও বেনজিন, জল ও বেনজিন এই মিশ্রণকে পৃথক করা যেতে পারে। 3 নম্বর লেখো এখানে হচ্ছে আমাদের অ্যাসিটোন, অ্যাসিটোন, আচ্ছা এক কাজ করো, জলের সাথে তো বেনজিন মিশবে না, এখানে হচ্ছে আমাদের জলের সাথে অ্যাসিটোন হবে, ঠিক আছে, জলের সাথে কি হবে, অ্যাসিটোন হবে। তাহলে জলের সাথে অ্যাসিটোন, কারণ বেনজিন কি একটি অধ্রুবীয় দ্রাবক, জল হচ্ছে ধ্রুবীয়, এরা কখনো মিশবে না, এটা পৃথক করা যাবে আমাদের বিওজি ফানেলের সাহায্যে, জল আর বেনজিনের মিশ্রণ, ঠিক আছে। তাহলে জল আর নুন, জলের সাথে হচ্ছে অ্যাসিটোন, আচ্ছা জলের সাথে তুতে বা তুতের জলীয় দ্রবণ আমরা বলতে পারি, জল ও তুতে, ঠিক আছে, জল ও তুতের হচ্ছে জলীয় দ্রবণ এটা। 4 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি আয়োডিন ক্লোরোফর্ম, আয়োডিন ও ক্লোরোফর্ম এগুলো মিশে যায়, তো আয়োডিন এবং ক্লোরোফর্ম, তো এগুলো হচ্ছে আমাদের পৃথক করা সাধারণত হচ্ছে যায় না, ঠিক আছে। আচ্ছা 5 আর একটা লিখতে পারি আমরা বেনজিন এবং নাইট্রোবেনজিন, বেনজিন দুটোই হচ্ছে লিকুইড, বেনজিন ও নাইট্রোবেনজিন, এটা খেয়াল রাখবে, নাইট্রোবেনজিন, তাহলে আমরা কি লিখছি, বেনজিন আর নাইট্রোবেনজিন, তাহলে এগুলোও কিন্তু আমাদের পৃথক করা যায় কোন পদ্ধতিতে, পাতন পদ্ধতিতে। তাহলে এর নিচেই এক্সাম্পলগুলো তোমরা রাখছো, কারণ এগুলো প্রত্যেকটার মাঝে দুটো যে পদার্থ নেওয়া হচ্ছে, একটা জল একটা নুন বা হচ্ছে আদার্স, জলের সাথে অ্যাসিটোন, জলের সাথে তুতে, প্রত্যেকেরই কিন্তু মাঝের যে স্ফুটনাঙ্ক সেটা লেস দ্যান মানে গ্রেটার দ্যান কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল। তো সেই কারণে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু পাতন প্রক্রিয়াতে পৃথক করা যায়, ওকে। না এবার তাহলে এটাকে আমরা মুছে দিই, এবার আমরা আসি আংশিক পাতন, ঠিক আছে। এগুলো মোটামুটি আমি এবার মুছে দিচ্ছি, কারণ এগুলো মোটামুটি তোমরা খাতা থেকে দেখছো, আমি পরপর হচ্ছে এগুলোকে করে যাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে এবার চলে আসি আংশিক পাতন, ঠিক আছে। উপরে আমাদের লেখাটা নয় থাক, পদ্ধতি না, এটাও মুছে দিই, রেখে কোনো লাভ নেই। তাহলে হচ্ছে আমরা এবার কি করতে পারি, আংশিক পাতন বলে হেডিং করতে পারি। তো লিখে দাও আংশিক পাতন, ঠিক আছে। তো আংশিক পাতন প্রক্রিয়া এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো আংশিক পাতন নাম থেকেই বুঝতে পারছো যে আংশিক কিছুটা পাতিত করবে, ঠিক আছে, বা কিছুটা ডিস্টিলেশন করবে, ঠিক আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়।
তো এখানে দেখো আংশিক পাতন যেটা, এখানে সাধারণত কি করা হয়, এই যে পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমাদের সাধারণত যে মিশ্রণ থাকে তাদের মাঝে যে উষ্ণতার পার্থক্য সেটা সাধারণত হচ্ছে মাত্র 20 টু হচ্ছে 25 বা 30-র মধ্যে হচ্ছে হয়, ঠিক আছে, মোটামুটি 40-র নিচে হবে। আগেরটা আমরা পাতন বলেছি 40 উপরে গেলে হয়, এখানে কি হবে 40-র নিচে হবে, ঠিক আছে, লেস দ্যান 40। তাহলে এক্ষেত্রে কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তরলের সাথে তরলের মিশ্রণই হয়। সাধারণত এখানে আমরা এই পদ্ধতিতে যেগুলো পৃথক করি সেগুলো তরলের সাথে তরলের মিশ্রণ থাকে এবং সেগুলোকেই পৃথক করা যায়। তবে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে তরলের সাথে তরলও মিশে থাকে। এখানে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তরলের সাথে কঠিনও মিশে থাকে, সেখানে হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে কিন্তু সেটাকে সেপারেট করা হয়। বাট এখানে আমাদের খেয়াল করতে হবে সব জায়গায় এটা নাও হতে পারে। তো সেই কারণে আমরা হচ্ছে এখানে পার্টিকুলার ওইভাবে কিছু লিখবো না, যেটা আমরা পাতনে লিখেছিলাম যে ওটা তরলের সাথে তরলও হতে পারে আবার তরলের সাথে কঠিনও হতে পারে। এখানে ওসব কিছু লেখার দরকার নেই। শুধু আমরা কি লিখবো, ছোট্ট করে একটা ব্যাপার লিখে রাখো যে এক্ষেত্রে দুটি মিশ্রণের স্ফুটনাঙ্কের পার্থক্য কত হতে পারে। এক্ষেত্রে দুটি মিশ্রণ স্ফুটনাঙ্কের পার্থক্য মোটামুটি লিখে রাখো হচ্ছে লেস দ্যান 30, আচ্ছা 30 না 40 লিখে রাখো, লেস দ্যান 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন পাবে, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের উদাহরণ মনে রাখতে হবে, কারণ এখান থেকে এইভাবে প্রশ্ন যদি বা দেয় মনে রাখবে 30-35-এর আশেপাশে আসলেও সেগুলো প্রত্যেকটাই কিন্তু আংশিক পাতন পদ্ধতিতে আমাদের কি করা হয়, সেপারেট করা হয়, ঠিক আছে, বা হচ্ছে ডিস্টিল করা হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে দুটি মিশ্রণের স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এখানে যেহেতু লেস দ্যান দেওয়া আছে তাই আমরা এটা লেখার দরকার নেই যে এর কম, বোঝা গেছে। তো এই ক্ষেত্রে এটা আমরা লিখলাম। এবার হচ্ছে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে এখানে নোটেডগুলো করে লিখতে পারো বা নর্মালি একটা পয়েন্ট করেও লিখতে পারো, যে এই পদ্ধতিতে কি করা হয়, পাতন স্তম্ভ ব্যবহার করা হয়, এটা মাথায় রাখতে হবে। এবার খেয়াল করে এই পদ্ধতিতে তো পাতন স্তম্ভ ব্যবহার করা, এটাকে আন্ডারলাইন করছো বিকজ অফ এটা থেকেই কোশ্চেন আসে যে পাতন স্তম্ভ কোন প্রক্রিয়াতে ব্যবহার করা হয়। তো এখানে পাতন স্তম্ভ বা আংশিক পাতন স্তম্ভ দুটোই মানে দুটো নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। তো এইটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, আংশিক পাতন পদ্ধতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এইবার আমাদের যে ব্যাপারটা মনে রাখতে হবে, এখানে কিছু আমরা মানে মৌল বা হচ্ছে কিছু পদার্থ তাদের কিন্তু আমাদের স্ফুটনাঙ্কগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। একটা ছোট্ট লিস্ট করো তার জন্য, লেখো পদার্থের নাম আর এপারে লেখো স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক যেটাকে আমরা লিখতে পারি কি বিপি, কি লিখতে পারি বিপি। তো এক্ষেত্রে পদার্থের নাম এবং তাদের যদি বিপি লেখা হয় মানে বয়লিং পয়েন্ট, তাহলে হচ্ছে কি কি আসে। তো একদম প্রথমে লেখো অ্যাসিটোন, কি লিখছো অ্যাসিটোন। তো অ্যাসিটোন এটা কত আমাদের 56 ডিগ্রি, সবকটা কিন্তু সেলসিয়াস, ঠিক আছে, 56 ডিগ্রি সেলসিয়াস। তারপরে লেখো মিথানল, আর খেয়াল করবে আমরা যেটাকে মিথানল বলছি সেটাই আসলে কিন্তু মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, মিথাইল কি অ্যালকোহল, ঠিক আছে, কি বলা হয় মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, কি বলা হয় মিথাইল অ্যালকোহল বলা হয়। মিথাইল অ্যালকোহল বা মিথানল এটা কত হয়, এটা হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যখন আমরা মিথাইল অ্যালকোহল বলছি এখানে ইথাইল অ্যালকোহলটা মনে রাখবে, যেটাকে শর্টে বলা হয় কি ইথানল, কি বলা হয় ইথানল, বা এটাকে কি বলছি ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহল এটার স্ফুটনাঙ্ক কত, এটা আমাদের 78 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপরে তাহলে অ্যাসিটোন হলো, মিথানল হলো, ইথানল হলো। তো এরপরে আরেকটা লিখে রাখো ক্লোরোফর্ম, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের অজ্ঞান করে দেওয়া হয়, ঠিক আছে। আগেকার সময় মুভিতে দেখাতো না যে অজ্ঞান করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে স্প্রে রুমালে দিয়ে মুখে ধরা হলো অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, এই যে ব্যাপারটা এটা। তো এখানে কি হয় ক্লোরোফর্মের কত, ক্লোরোফর্মের মোটামুটি এটা থাকে আমাদের 61 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মানে একদম কম, ঠিক আছে। তো এখানে খেয়াল করে এবার আমরা চলে আসি এর সাথে জলের কত থাকে, জলের এখানে থাকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, জলে কত থাকে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তার সাথে আরো দুটো লিখে নাও তো, এখানে বেনজিন, কারণ বেনজিন আমরা আগে পেয়েছি, তো এখানে বেনজিন হচ্ছে কত এখানে 80, বেনজিন হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বেনজিন 80। আর তার সাথে লেখো নাইট্রোবেনজিন,
ঠিক আছে, নাইট্রোবেনজিন এটা আমাদের 210 ডিগ্রি সেলসিয়াস। তো ব্যাস এই কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি দেখলাম একবার প্রথম থেকে হচ্ছে বলি এবং তোমরা নিজেরাও এটাকে রিপিট করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখবে অনেকক্ষণ মনে থাকবে। কি আছে? অ্যাসিটোন কত 56 ডিগ্রি। তারপরে কি আছে? মিথানল, মিথানল 65 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি আসছে আমাদের? ইথানল, ইথানল 78 ডিগ্রি সেলসিয়াস। তারপরে চলে এসো ক্লোরোফর্ম কত 61 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি আছে? জল, জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা তো ছোট ক্লাস থেকে পড়ছো। তারপরে কি আছে? বেঞ্জিন, বেঞ্জিন কত? বেঞ্জিনের ক্ষেত্রে 80 ডিগ্রি সেলসিয়াস। লাস্ট আসছে নাইট্রোবেনজিন, এটা আমাদের 210 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তো ব্যাস মোটামুটি আমাদের এই জিনিসগুলোই মনে রাখতে হবে এখানে আমাদের আংশিক পাতন পদ্ধতির জন্য, ঠিক আছে? তো নাও এটাকে আমরা এবার হচ্ছে মুছে দিই। এরপরে আমরা কি করব? আংশিক পাতন পদ্ধতির ক্ষেত্রে কোনগুলো আলাদা করা যায় কিছু উদাহরণ আমরা হচ্ছে দেখবো। তোমরা উদাহরণ লিখে হচ্ছে ঠিক যেরকম পাতনে লিখেছিলে, উদাহরণ লেখার পরে কিন্তু নিচে ছোট্ট করে শুধু নামগুলো লিখে দিতে হবে। যেরকম লিস্ট থেকেই তোমরা বলে দিতে পারো যে যাদের মানে উষ্ণতার পার্থক্য হচ্ছে মোটামুটি মানে 10 থেকে 20, 25, 35-এর মধ্যে আছে, মানে 40-এর মধ্যে আছে, তারা সবাই কিন্তু এই পদ্ধতিতে পৃথক হয়ে যায়। তো এখানে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি উদাহরণ। তো উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? একদম প্রথমেই লেখা যেতে পারে অ্যাসিটোন আর মিথানল। 1 নম্বর দিয়ে লেখো অ্যাসিটোন, অ্যাসিটোন প্লাস হচ্ছে মিথানল, ঠিক আছে? অ্যাসিটোন আর মিথানল এটা। তারপরে 2 নম্বর লেখো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম তাহলে যেটা দিয়ে হচ্ছে চেতনা নাশ করা হয়, মানে অজ্ঞান করা হয়, ক্লোরোফর্ম। তার সাথে কি লিখবো আমরা? ইথানল, ইথানল। তো এখান থেকে মনে রাখতে হবে মিথানল কার সাথে? অ্যাসিটোনের সাথে। ইথানল কার সাথে? ক্লোরোফর্মের সাথে। লাস্ট হচ্ছে 3 নম্বর লেখো এখানে জল, জল, জলের সাথে লিখে দাও মিথানল, ঠিক আছে? জলের সাথে কে? মিথানল। তো এগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে আংশিক পাতনের উদাহরণের মধ্যে, ঠিক আছে? ব্যাস এখানে মোটামুটি এই হচ্ছে আমাদের মেইন টপিক, যেগুলো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে বাকি যা আছে মোটামুটি খুব ছোট্ট করে হচ্ছে সেগুলো একটু বলবো। দেখো আংশিক পাতন হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের একটা মানে টার্ম আসে যেটা হচ্ছে পেট্রোলিয়াম, ঠিক আছে? এখানে শুধু লিখে রাখো পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। ওকে, এটা খেয়াল করবে, তরল সোনা কাকে বলা হয়? পেট্রোলিয়ামকে বলা হয়। কেন বলা হয়? কারণ পেট্রোলিয়াম মাটির তলা থেকে যখন তোলা হয় সেটা থকথকে জেলির মতো থাকে। নর্মালি আমরা যে জেলি খাই তার মতো, কিন্তু পুরো কালো মতো হয়, ঠিক আছে? এবার সেটা থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট যে হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে সেগুলো তৈরি হয়। লাইক হচ্ছে পেট্রোল তৈরি হয়, ডিজেল তৈরি হয়, কেরোসিন তৈরি হয়, তার সাথে সাথে হচ্ছে আমাদের বেঞ্জিন তৈরি হয়, তার সাথে হচ্ছে গ্রিস তৈরি হয়, ভ্যাসলিন তৈরি হয়, আদার্স যত প্রোডাক্ট আছে, ঠিক আছে? প্রায় বলতে পারো 100 থেকে 150। এখানে তো আমি মাত্র হচ্ছে 7-8টা প্রোডাক্টের নাম বললাম, এরকম প্রায় 100 থেকে 150টা প্রোডাক্ট তৈরি হয়। যে কারণে পৃথিবীতে আজকে যেসব দেশের কাছে পেট্রোল আছে, ভারতের কাছে প্রায় নেই বললেই চলে, ঠিক আছে? খুব কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে। আর মানে যেসব দেশের কাছে আছে, যেরকম হচ্ছে আমেরিকায় আছে, রাশিয়াতে আছে, তারপরে ইরাকের যে দেশগুলো আছে, ঠিক আছে? ইরাক, ইরান, সৌদি আরব, তারপরে তোমার কুয়েত, কাতার, এগুলো তো প্রচুর পেট্রোল আছে, ভেনিজুয়েলা, ঠিক আছে? এগুলো তো প্রচুর পেট্রোল আছে এবং এই কারণে কিন্তু ওরা হচ্ছে সব বড়লোক হয়ে আছে, ঠিক আছে? ওদের বড়লোক হওয়ার কারণ হচ্ছে একটাই, ওদের ওখানে কোনো হচ্ছে বড় মানে শিল্পপতি নেই, কোনো বড় হচ্ছে মানে ভালো কিছু নেই, কিন্তু তারপরেও হচ্ছে ওরা বড়লোক। কেন? শুধু তেল বিক্রি করে ওরা, বোঝা গেলো? এত তেল আছে, আর তেল বিক্রি করা মানে কি? ওখান থেকে তো প্রচুর প্রচুর আইটেম তৈরি হয়। তাহলে আমাদের মতো দেশ কি করে? ওদের থেকে তেলটাকে কিনে সেগুলো থেকে হচ্ছে আরো অন্যান্য যে আইটেম আছে সেগুলো বানিয়ে ফেলে, বোঝা গেল? এই ব্যাপারগুলো হচ্ছে হয়। তাহলে এখানে মোটামুটি মনে রাখতে হবে পেট্রোলিয়ামকে কি বলা হয়? তরল সোনা বলা হয়। কেন বলা হয় পেট্রোলিয়ামকে তরল সোনা? কারণ এখান থেকে একাধিক পদার্থ সেগুলো পাওয়া যায়, তাই পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়, বোঝা গেল? আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়, আমি তো পাতন, ঊর্ধ্বপাতন মানে আংশিক পাতন তো বলে গেলাম, কিন্তু প্রসেসটা তো হচ্ছে একদম বলা হয়নি। যাই হোক, এখানে হচ্ছে একটুখানি প্রসেসটা খেয়াল করো। নর্মালি দেখো আমরা হচ্ছে যদি একটা ফ্ল্যাক্স নিয়ে নিই, ঠিক আছে? তোমাদের বইয়ের ছবিটা হচ্ছে দেখলেই হবে। তো ওখানে হচ্ছে যদি আমরা হচ্ছে একটা নর্মাল ফ্ল্যাক্স হচ্ছে নিয়ে নিই এবং এর মধ্যে হচ্ছে একটা তরল হচ্ছে রাখা আছে, ঠিক আছে? কি রাখা আছে? একটা তরল রাখা আছে এবং এখানে মিশ্রণীয় তরল রাখা আছে, ঠিক আছে? একাধিক হচ্ছে তরল রাখা আছে। এবার নিচে যদি বুনসেন বার্নারের সাহায্যে যদি এখানে হচ্ছে তাপ দেওয়া হয়, ঠিক আছে? বুনসেন বার্নারের সাহায্যে যদি এখানে তাপ দেওয়া হয় তাহলে কি হবে? এটা ফুটতে শুরু করবে। এবং এটাকে যদি আমরা একটু লম্বা করেই হচ্ছে ভাবি, যেটা একটু লম্বা আছে, তাহলে এখানে এর থেকে কি করা হয়? এরকম একটা হচ্ছে টিউব মতো বের হয়। এবার দেখো এখানে নর্মালি কি হয়? ফুটলে এখান থেকে যেটা স্ফুটনাঙ্ক কম সেটা কি আগে ফুটতে শুরু করবে এবং সেটা থেকেই মেইনলি বাষ্প আকারে এখানে কি হবে? এগুলো জমা হবে, ঠিক আছে? বাষ্প আকারে কি হবে? এগুলো জমা হতে থাকবে, বোঝা গেল? এগুলো বাষ্প আকারে জমা হতে থাকবে। তার ফলে কি হবে? এরা এখান থেকে বাষ্প তো যাওয়ার একটা জায়গা চাইবে, তো সে হচ্ছে এখান থেকে যেতে চাইবে। এবার এইদিকে কি আছে? এই যে আমরা নলটা এঁকেছি, যে এইদিকে একটা নল আছে এবং এখান থেকে বাষ্পগুলো সব এইদিকে যেতে পারবে।
তাহলে এই যে নলটা আমরা গেছি, এই নলের দিকে কি হবে, এরকম হচ্ছে যে নলটা আছে সেখান থেকে এটা আবার পরবর্তীকালে যুক্ত হবে। আমি তো ছবিটা খুব একটা ভালো করছি না এখানে, মোটামুটি এটা কি হবে, আবার গিয়ে একটা হচ্ছে পাত্রের মধ্যে এই নলটা যে বাষ্পগুলো সেগুলো জমা হবে। তবে এইখানে কি হবে, এখানে এক প্রকার হচ্ছে জলের ফোয়ারা থাকার জন্য, এদিকে হচ্ছে জলের ফোয়ারা থাকার জন্য এর ভেতরের বাষ্পটা এখানে কনডেন্স হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে এবং ঘনীভূত হয়ে এক জায়গায় হয়ে যাবে। তার ফলে কি হবে, এখানে যখন যে পাত্রের মধ্যে এগুলো জমা হবে সেই পাত্রের মধ্যে কিন্তু এটা পুরোটা, সেই পাত্রের মধ্যে এটা কি হবে, জল আকারে আলাদা হয়ে এর মধ্যে কি হবে, জমা হতে থাকবে। ঠিক আছে, এখানে আমি ধরে নিচ্ছি এতটা আছে, তো এর মধ্যে কি হবে, এটা সেপারেট ভাবে জমা হতে থাকবে, বোঝা গেল। আর এখান থেকে কি হবে, এটা বুদবুদ আকারে হচ্ছে, মানে এরকম বিন্দু বিন্দু আকারে হচ্ছে এর মধ্যে টপ টপ করে পড়তে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি কি, এখানে মিশ্রণটা ছিল, সেখান থেকে এটা গ্যাস আকারে যখন এখানে পাস হচ্ছিল, ঠিক আছে, যখন এখান থেকে পাস হচ্ছিল তখন কিন্তু তারপরে এগুলো কনডেন্স হয়ে গিয়ে জলকণায়, মানে এখান থেকে তো যাচ্ছে ঠিকই, কিন্তু তারপরে কি এখানে জলকণার আকারে হচ্ছে এর মধ্যে এসে জমা হবে এবং সেগুলোই কিন্তু নিচের দিকে পড়তে থাকবে, বোঝা গেল এই ব্যাপারটা। এটাকেই বলা হচ্ছে কি আমাদের পাতন। ওকে, এই সেম হচ্ছে জিনিস আমাদের বইতে দেওয়া আছে, বইটা একটু তোমরা খেয়াল করবে, করলেই বুঝতে পারবে যে এই পুরো ব্যাপারটা এইভাবে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এরপর আমরা যদি আংশিক পাতন দেখি, যেহেতু আমরা বলেছিলাম আংশিক পাতন পদ্ধতিতে একটা হচ্ছে পাতন স্তম্ভ ব্যবহার করা হয়, তাই না, যেটাকে আংশিক পাতন স্তম্ভ বলা হয়। তো ওখানে কি হয়, এই যে আমরা নলটা এঁকেছি, এই নলের এখানে কি হয়, একটা স্তম্ভ দেওয়া থাকে। ওকে, তো নর্মালি এরকম একটা পাতন স্তম্ভ থাকে এবং এর মুখটা অবশ্যই ক্যাপ করা থাকে, বন্ধ করা থাকে। ঠিক আছে, এখানে বন্ধ করা থাকে। তো এখানে খেয়াল করো, এখানে এর মধ্যে কি হয়, এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে পাতন স্তম্ভ, ধরো এর মধ্যে এরকম কিছু বলের মতো গোল গোল হচ্ছে গুলির মতো হচ্ছে জিনিস রাখা আছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি আমাদের পাতন স্তম্ভ। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে রাখা থাকে। তো এগুলো যদি আমরা হচ্ছে খেয়াল করি তাহলে হচ্ছে এর মধ্যে এইভাবে হচ্ছে রাখা থাকে। এবার এখান থেকে আমাদের যে মানে তলায় এরকম টাইপের একটা হচ্ছে আমাদের ফানেল টাইপের লাগানো থাকে, তো এখানে যে ফানেলটা লাগানো আছে তার নিচে হচ্ছে কিন্তু এরকম একইভাবে আমরা হচ্ছে বলতে পারি, একইভাবে কি হয়, এখানে যদি আমরা বুনসেন বার্নার হচ্ছে নিয়ে নিই, তাহলে বুনসেন বার্নারের থ্রুতে কি হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। হিট দেওয়া হলে এখানে যে লিকুইডটা আছে, যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটা আলটিমেটলি কি হবে, ফুটতে থাকবে, এর মধ্যে বাবল আকারে হচ্ছে তৈরি হবে, ফুটতে থাকবে এবং সেই বাবলটাই কিন্তু আলটিমেটলি এখান থেকে হচ্ছে উঠবে। এবার খেয়াল করবে এখানে হচ্ছে কেন হচ্ছে মানে এরকম পাতন স্তম্ভ কেন নেওয়া হচ্ছে, এটাই তো নেওয়া হয়নি, এখানে কেন নেওয়া হচ্ছে, কারণ এখানে অনেক সময় কি হয়, যেহেতু এদের উষ্ণতার পার্থক্য তো খুব কাছাকাছি, এবার যে কারণে একটা মানে ফুটে বাষ্প হয়ে উপরে আস্তে আস্তে আর একটারও স্ফুটনাঙ্ক ততক্ষণে চলে আসে, কারণ এখান থেকে তো আর আমরা স্ফুটনাঙ্ককে কন্ট্রোল করতে পারবো না। তার ফলে যখন চলে আসে, এবার এখান থেকে যেটা হচ্ছে মানে এখানে এই পাতন স্তম্ভে এমন কিছু পদার্থ রাখা হয় যেটা অপরটাকে শোষণ করে নেবে, বোঝা গেল। তার মানে আমি ধরো হচ্ছে বেঞ্জিন আর যদি তার সাথে, আচ্ছা বেঞ্জিন তো না, আমরা কিনেছিলাম মিথাইন, আচ্ছা এখানে দেখি মিথানল আর তার সাথে অ্যাসিটোন যদি নিই, তাহলে এখানে ধরো আমি চাইছি যে আমি অ্যাসিটোনটা কালেক্ট করবো, তাহলে এখানে এই পাতন স্তম্ভে এমন কিছু ব্যবহার করা হবে, এমন কিছু পদার্থ ব্যবহার করা হবে যেগুলো কি করবে, এই মিথানল যেটা, সেই মিথানলটাকে কি করবে, শুষে নেবে, বোঝা গেল। তার ফলে কি হবে, এই পাতন স্তম্ভ থেকে আমাদের অ্যাসিটোনটাকে শুষবে না, তার ফলে অ্যাসিটোনের বাষ্প এর উপরে হচ্ছে জমা হতে থাকবে, এখানে জমা হতে থাকবে এবং এরও কিন্তু সাইডে এরকম একটা ছিদ্র থাকে। এবং এক কথায় আমরা বলতে পারি যে এই ছিদ্রের থ্রুতে কিন্তু এই যে বাষ্প যেগুলো যেগুলো এখান থেকে উঠলো সেগুলো ধীরে ধীরে এখান থেকে কি হবে, এইদিকে হচ্ছে আসতে থাকবে। ঠিক আছে, এখান থেকে কি হবে, এদিকে আসতে থাকবে, বোঝা গেল। এবং এখানে হচ্ছে ফাইনালি একটা কোনো না কোনো পাত্রের মধ্যে কি হবে, সেটা হচ্ছে কালেক্ট হবে, বোঝা গেল। কোনো না কোনো পাত্রের মধ্যে এটা কি হবে, কালেক্ট হবে। ওকে, তো এগুলো কোনো না কোনো পাত্রের মধ্যে এইভাবে কালেক্ট হবে। তো পুরো ব্যাপারটা এইভাবে চলে। তাহলে ওটা কি হচ্ছে, পাতন, এটা হচ্ছে আংশিক পাতন। তাহলে এখানে কেন হচ্ছে পাতন স্তম্ভ দরকার হয়, কারণ এখানে যে দুটো পদার্থ নেওয়া হচ্ছে বা যে মিশ্রণটা নেওয়া হয়েছে সেই মিশ্রণের পদার্থ দুটির যে স্ফুটনাঙ্ক সেটা খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু এই পাতন স্তম্ভের মধ্যে সেই পদার্থ রাখা হয় যাতে এক মানে যে দুটো মিশ্রণ আছে তার মধ্যে অপর মিশ্রণের মধ্যে যে পদার্থ আছে সেইটাকে যাতে শোষণ করে নিতে পারে, সেই কারণে কিন্তু এরকম একটা সিস্টেম তৈরি করা হয়, বোঝা গেল। তাহলে এতটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এবার আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো, যে আমরা পাতন দেখলাম, আংশিক পাতন দেখলাম, পেট্রোলিয়ামকে কেন তরল সোনা বলা হয় এটাও দেখলাম। এখানে আমরা যে পদ্ধতিগুলো লিখেছিলাম তার মধ্যে অনুপ্রেস পাতন বলে একটা পাতন ছিল। ঠিক আছে, লাইক হচ্ছে ধরো আমি হচ্ছে কোনো দুটো মিশ্রণ নিলাম, আমি ধরো বললাম এখানে আমি জলের সাথে হচ্ছে ক্লোরোফর্মকে মেশালাম। ঠিক আছে, জলের সাথে কাকে মেশাচ্ছি, ক্লোরোফর্ম। তো এখানে জল আর ক্লোরোফর্ম, জল প্লাস হচ্ছে ক্লোরোফর্ম, এইটাকে নেওয়া হলে জল আর ক্লোরোফর্ম এরা হচ্ছে ধরো এমন একটা মিশ্রণ হলো, মানে এটা মিশে গেল, গিয়ে এমন একটা মিশ্রণ হলো যে আমি তাপ দিলে শুধুমাত্র এখানে জল যাচ্ছে না, জলের সাথে ক্লোরোফর্ম হচ্ছে একসাথে উঠছে এবং পাতন স্তম্ভে শোষণ করা এটাকে যাচ্ছে না। তো
তখন মানে এরকম এমন একটা মিশ্রণ তৈরি হলো যার স্ফুটনাঙ্ক প্রায় একই হয়ে গেছে, মানে জলের 100 আর ক্লোরোফর্মের ছিল আমাদের কত, এখানে মোটামুটি এটা আমাদের 61 ছিল ক্লোরোফর্ম। তো এখানে ক্লোরোফর্মের 61 এর 100, এটা যখন মিশে গিয়ে এমন একটা মিক্সচার তৈরি হলো, সেখানে এদের উষ্ণতা হয়ে যাচ্ছে নিয়ার অ্যাবাউট আমাদের ধরে নিতে পারি আমরা 90-র কাছাকাছি। ঠিক আছে, এবার যখনই আমাদের তাপমাত্রা 90-তে পৌঁছলো, এখানে হচ্ছে দুটোই একসাথে মিশে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এবং কোনোটা একে অপর থেকে আলাদা করা যাচ্ছে না, তখন সেই মিশ্রণকে আমরা অনুপ্রেস পাতন পদ্ধতিতে আলাদা করতে পারি। ঠিক আছে, অনুপ্রেস ওখানে কি হয়, প্রেসারের একটা কাজ করে, যার ফলে কি হয়, নর্মালি কি হয়, প্রেসারের দ্বারা যদি কাজ করা হয়, প্রেসারে কি হয়, যে কোনো পদার্থের তার হচ্ছে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এবার ধরে নাও সমান অনুপাতে বৃদ্ধি পাবে, যেটা হচ্ছে এখানে আমরা বললাম ক্লোরোফর্ম, এটা কত 61। ঠিক আছে, ক্লোরোফর্ম 61 ডিগ্রি সেলসিয়াস, আর জল কত 100, এটা 61, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করি 100 ডিগ্রি সেলসিয়াস আর 61 ডিগ্রি সেলসিয়াস এই দুটোকে যদি খেয়াল করি, যখন চাপ দেওয়া হচ্ছে, কারণ অনুপ্রেস পাতন পদ্ধতি কি করে, চাপ পদ্ধতি ব্যবহার করা হয়, চাপ যখন দেওয়া হচ্ছে দুটোরই স্ফুটনাঙ্ক বাড়ছে। ওকে, এবং স্ফুটনাঙ্ক যখন বাড়ছে, এটা যখন 61 থেকে হচ্ছে 100 হতে গেলে যে চাপ লাগবে, এটাকে 100 থেকে 200 হতে গেলে কি মোটামুটি সেরকম একটা চাপ লাগবে, কারণ একই অনুপাতে বাড়ছে। তাহলে এখানে যখন চাপ হচ্ছে যত বাড়বে, স্ফুটনাঙ্কের পার্থক্য কি হবে, তত বাড়তে থাকবে। ধরো এখান থেকে আমি বলছি এটা 61 থেকে 100 হতে গেলে আমি ডবল নিয়ে নিই, 61 ডবল কত, এখানে আমাদের ধরে নেওয়া হচ্ছে 122, তাই তো 120 হয় 122 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস। এবার এখানে 100টাকে 200 করতে গেলে তাহলে কি সেম চাপ লাগবে, কিন্তু খেয়াল করো আগে পার্থক্য কত ছিল, এখানে 61 থেকে এটা হচ্ছে মোটামুটি 40-এর পার্থক্য ছিল, কিন্তু এখানে খেয়াল করো পার্থক্যটা কত হয়ে গেলে, এটা 100 থেকে 200 হলো, এটা 122 ডিগ্রি, সেটা এটা 200 ডিগ্রি, তার মানে এইবার পার্থক্যটা কত হয়ে গেল, আরো বেশি হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে কিন্তু মানে এই চাপের মাধ্যমে পাতন তো হচ্ছে, কিন্তু এটাকে বাইরে থেকে একটা প্রেসার দিয়ে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে সেটাকে পাতন করা হচ্ছে। এই পদ্ধতিকে আমরা কি বলছি, অনুপ্রেস পাতন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ছবিগুলো তোমাদের যদি হচ্ছে নোট ডাউন হয়ে গিয়ে থাকে, আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে অনুপ্রেস পাতনটা চট করে একটু লিখে নাও। এবার দেখো এই অনুপ্রেস পাতনটা আমরা কি বললাম, যেখানে চাপ প্রয়োগ করা হয়, তাহলে এখানে সিম্পল হচ্ছে নোট ডাউন করো, যখন দুটি মিশ্রণীয় তরলের স্ফুটনাঙ্ক চাপের সাহায্যে বৃদ্ধি করে তাদের পৃথক করা হয়, তাকে কি বলা হচ্ছে, অনুপ্রেস পাতন বলা হয়। ঠিক আছে, এটা আমাদের শুধু মাথায় রাখতে হবে। আচ্ছা নিচে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন লেখো, এবার আংশিক পাতনের সীমাবদ্ধতা লেখো, যদিও কোয়েশ্চেনটা দেয় না, তবে তোমাদের লিখে রাখো এটা কোথায় গিয়ে আমাদের আংশিক পাতন আর কাজ করে না। ঠিক আছে, কোথায় আংশিক পাতন আর কাজ করে না, কখন কাজ করে না, যখন একাধিক মিশ্রণ তাদেরকে হচ্ছে মেশানোর ফলে তাদের স্ফুটনাঙ্ক এমন একটা কমন জায়গায় চলে আসে যে সেখানে কিন্তু আংশিক পাতন পদ্ধতিতে আর কাজ করে না, কারণ যখনই মিশ্রণটাকে তাপ দেওয়া হচ্ছে বাইরে থেকে বুনসেন বার্নারের সাহায্যে, তখন কিন্তু ওই যে মিশ্রণটা সেটা একসাথে পুরোটা বাষ্প হওয়া শুরু করছে, এবং ওখানে কিন্তু কোনো রকম আমাদের যে আংশিক পাতন স্তম্ভ সেটা কিন্তু ব্যবহার করা যায় না, তখন সেখানে কি করা হয়, অনুপ্রেস পাতন পদ্ধতিতে সেই মিশ্রণকে পৃথক করা হয়। বোঝা গেল, এই ব্যাপারটাকে আমাদের মাথায় রাখতে হবে। লাস্ট চলে আসে আমরা বিওজি ফানেল, তো এটাকে আমরা একটু মুছে নিই। তো ক্লাসগুলো নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা হচ্ছে সেটা কমেন্ট করতে পারো, আর তার সাথে সাথে যদি হচ্ছে তোমাদের ক্লাসগুলো মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে, মোটামুটি বুঝতে পারছো এবং হচ্ছে কোনো রকম ডাউট নেই, তাহলে অবশ্যই সেটাকেও জানাও, এবং অবশ্যই সেক্ষেত্রে বন্ধুদেরকে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে লাস্ট আমরা কি লিখছি, একদম লাস্ট টপিক, এবং কয়েকটা জিনিস এখান থেকে দেখবে, এটাও খুব একটা কঠিন কিছু নয়। লাস্ট আমরা দেখছি বিওজি ফানেল। তো খেয়াল করো বিওজি ফানেল, বিওজি ফানেল বেসিক্যালি হচ্ছে কি, বিওজি ফানেল এখানে আমাদের মনে রাখতে হবে যে ফানেলের সাহায্যে আমরা অমিশ্রণীয় তরলকে পৃথক করতে পারি। একদম প্রথমে বলেছিলাম, তাই সিম্পল একটা ডেফিনেশন তোমরা এখানে নোট করে নিচ্ছ, যে পদ্ধতিতে আমরা দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করতে পারি তাকে বলা হয় বিওজি ফানেল। ঠিক আছে, মানে সেই পদ্ধতিকে বলা হয় বিওজি ফানেলের সাহায্যে পৃথককরণ। ঠিক আছে, অথবা এটাকে এরকমও বলা হয়, বিওজি ফানেলের নামটা কিন্তু অনেক সময় এরকম আসে, পৃথকীকরণ ফানেল, এরকমও হচ্ছে নাম দিয়ে কোশ্চেন আসে, খেয়াল রাখতে হবে। তো এখানে খেয়াল করো কি কি বেসিক্যালি পৃথক করা যায়, আমরা শুধু ওগুলো দেখবো যে কোনগুলোকে পৃথক করা যায়। প্রথমে আমরা বলতে পারি জল আর কেরোসিন, জল প্লাস হচ্ছে কেরোসিন, এই দুটোকে পৃথক করা যায় আমাদের বিওজি ফানেলের সাহায্যে। 2 নম্বর আমরা লিখতে পারি জল প্লাস হচ্ছে বেনজিন। 3 নম্বর লেখো জল ও, আচ্ছা জল ও না লিখে আমরা প্লাস দিই, জল ও কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, জল আর কার্বন টেট্রাক্লোরাইড। 4 নম্বর আমরা লিখতে পারি জল, তার সাথে আমাদের কি আছে, পেট্রোল, কি আছে জলের সাথে পেট্রোল, এগুলো মেশালে মানে এগুলো কি হয়, মেশে না একে অপরের সাথে।
যে কারণে এগুলোকে আমরা বলতে পারি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বিওজি ফানেলের সাহায্যে পৃথক করতে পারি। প্রত্যেকটাই কি তরল এবং এগুলো একটার সাথে কখনো মিশে না। এখানে একটা কোয়েশ্চেন তোমরা নিচে নোট ডাউন করবে, যেটা তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে অ্যান্সারটা, যে বিওজি ফানেলের সাহায্যে দুটি অমিশ্রণীয় তরলের পৃথক করার শর্তগুলি কি কি। বিওজি ফানেলের সাহায্যে দুটি অমিশ্রণীয় তরল পৃথক করার শর্তগুলি কি কি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো। বোঝা গেল? মানে আমাদের ওই শর্তগুলো বই থেকে পড়তে হবে। ব্যাস, এগুলো এর সাথে তো অনুশীলনী কোয়েশ্চেন আনসার করাই আছে, চাইলে তোমরা সেগুলো মানে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি ওটা অনেক আগে আপলোড করা হয়ে গেছিলো, প্রায় 1 বছর আগে। তো সেই কারণে হচ্ছে এই ক্লাসটা করার পাশাপাশি ওটাকে অবশ্যই দেখে নিও। আর তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন যদি তোমাদের মনে হয় যে কোনো মানে কোথাও থেকে পেয়েছো যেটা টাফ মনে হচ্ছে, সেটা চাইলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক আছে? তবে আশা করছি এই ক্লাস পুরো হয়ে যাওয়ার পরে আর এরকম কোনো কোয়েশ্চেন পাবে না যেগুলো তোমাদের মোটামুটি ডাউট হতে পারে বা হচ্ছে কোথাও পেয়েছো সেটার অ্যান্সার করতে পারছো না, ঠিক আছে? তো মোটামুটি এইটাই। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের কোনো রকম ডাউট থাকে, মানে ডাউট থাকলে না, অফলাইন ক্লাসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে ওই নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে?